জীবনে দ্বিতীয়টি আর আসেনি। এখনো সেই কথা মনে হলে গা শিউরে ওঠে। এই এখনই লোমগুলো খাড়া হয়ে উঠেছে। আপনাদের যদি দেখাতে পারতাম তবে দেখতেন। না থাক, আজ যে গল্পটা করব, গল্পটা শোনার পর আপনার রাতের ঘুম হারাম হয়ে যেতে পারে। আর সত্যি বলতে কি, আমারও কেমন কেমন যেন লাগছে। ইচ্ছে হচ্ছে না সে কথাগুলো আবারও মনে করি। আমার গল্পটা শেষ না করে উঠতেও ইচ্ছে করছে না। যত ভয়ঙ্করই হোক না কেন, আমার মতো তো সবাই এত ভীতু না। তাহলে শুরু করি, কি বলেন? 13 জুন 2009 সাল, তারিখটা আমার স্পষ্ট মনে আছে। আর বার সম্ভবত সেদিন শনিবার ছিল। শনি ও মঙ্গলবার আত্মাদের হাজির করার মোক্ষম দিন। বিশেষ করে এই দুই দিন ওরা স্বাধীনভাবে ঘুরে বেড়ায়, সুযোগ পেলে লোকজনকে ভয় দেখায় কিংবা বড় কোনো অঘটন ঘটায়। ছোটবেলা থেকে আমার দাদির কড়া নিষেধ ছিল শনিবার আর মঙ্গলবার যেন বেশি রাত বাইরে না থাকি। তাছাড়া আমার বাড়ি প্রায় পাশে ছিল কবিরাজ মালো জ্যাঠার বাড়ি। তিনিও বারবার নিষেধ করতেন। আর নিষেধ করার বড় কারণ ছিল আমার ভুতুড়ে রাশি। আমি বিশ্বাস করবেন কিনা জানি না আপনারা, কিন্তু ভুতুড়ে রাশির লোকই থাকে আলাদা। হয়তো একই সাথে দুজন রাতের বেলায় হাঁটছেন, আপনি অনেক কিছুই দেখছেন কিন্তু আপনার সঙ্গী কিছুই দেখতে পাচ্ছে না, এমন হয়। আর নিজে এই ভুতুড়ে রাশি হওয়ায় এইসব আজে বাজে নানান অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে বহুবার। আর তাই বাড়ি থেকে কঠিন নির্দেশ ছিল, ইলিশ, কই কিংবা পুঁটি মাছ দিয়ে ভাত খেয়ে ভর দুপুরে বাহিরে যেন না যায়, অথবা তেল পিঠা খেয়ে পানি না খেয়ে বাহিরে বের ছিল অসম্ভব। এত কড়াকড়ির পরেও কখনো কখনো মিস্টেক হয়ে যেত। যাই হোক, সে 13 জুন শনিবার ছিল এমনটা একটা ভয়ঙ্কর রাত। ভয়ঙ্কর মানে শুধু ভয়ঙ্করই নয়, এ এক ভীষিকায়মন কালো রাত। ঠিক সেদিন থেকে 1 বছর আগে সুমনের মা সুমনের বাপের উপর রাগ করে বিষ খেয়ে মরেছিল। সন্ধ্যার সময় বাড়ি থেকে বের হয়ে গেছিল, আর সারা রাত বাড়ি আসেনি। পরের দিন নুহুর পুকুরের পাশের এক জমিতে পড়েছিল মহিলার নীল হয়ে যাওয়া লাশ। আর সেদিন থেকেই ঠিক 29 দিন পর প্রিয়াঙ্কার মা নাকি একবার সুমনের মাকে পুকুর পাড়ে হেঁটে যেতে দেখেছিল। যাই হোক, সুমনের মা বিষ খেয়ে মারা যাওয়ার 43 দিনের দিন সুমনের বাবা নতুন একটা বউ নিয়ে এলো। কিন্তু সেই নতুন যে বউ সংসার শান্তির কাল হয়ে যাবে তা সুমনের বাপ ভাবতেও পারেনি। প্রথম কয়েকদিন ভালোই চলল, তারপর শুরু হলো নতুন বউয়ের আসল চেহারা প্রদর্শন। ছোট্ট সুমনকে তখন কেবল 6 বছরের, কিন্তু ওই ছোট্ট বাচ্চা ছেলেটার সাথে সৎমা নানানভাবে অত্যাচার শুরু করলো। সৎ মায়ের আচরণে ক্ষুব্ধ সুমন অভিমান করে বাড়ির বাহিরে তাল গাছগুলোর নিচে গিয়ে বসে থাকতো। আর তেমনই একদিন ভর দুপুরবেলা সুমন তাল গাছের নিচে বসে আছে। এমন সময় পশ্চিমের বাগানটার কাছ দিয়ে ওর আপন মাকে আসতে দেখলো। মাকে দেখে আনন্দে আটখানা সুমন কিছু দূর দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরে সৎমা আর বাবার বিরুদ্ধে হাজারো অভিযোগ একে একে তুলে ধরল। কিভাবে তার নতুন মা তার সাথে খারাপ ব্যবহার করে, কিভাবে বাবা আর আদর করে না। সব কথা ছোট্ট সুমনের কথা শুনে ওর হারিয়ে যাওয়া মা নাকি কেঁদে ফেলল। আর সুমনকে বলেছিল, যা বাপ, বাড়ি যা, আমি একটু পরে আসতেছি। মহাখুশি সমান দৌড়ে বাড়িতে এসে সবাইকে ডেকে ডেকে মায়ের সাথে দেখা হওয়ার কথা বলল, কিন্তু কেই ওর কথা বিশ্বাস করল না। আমার কাছে এসে আমাকে চাপটে ধরে বলল, ও কাকা, আমি না মাকে দেখেছি। আমি ওকে কাছে বসিয়ে খুঁটে খুঁটে সব জিজ্ঞাসা করলাম, কি দেখেছিস, কিভাবে দেখেছিস, আর কি কথা হয়েছে, সব কিছু। 7 বছরের ছোট্ট সুমন গটগট করে সব কথা বলে দিল। আমি ওর কথা পুরোপুরি বিশ্বাস না করলেও একবারে উড়িয়েও দিলাম না, এমনকি ছোট্ট সুমনকে কিছু বললামও না। থাক না বাচ্চারা, মায়ের ফিরে আসার সান্ত্বনা নিয়ে তাও যদি একটু ভালো থাকে। সেদিন সন্ধ্যা থেকে শুরু হয়েছিল উৎপাত। সুমনের নতুন মা যেখানে যায় সেখানেই ভয় দেখাতো। এমনকি একবার তো কাঁচা পায়খানার মধ্যে উপর করে পুঁতে ফেলতেও চেয়েছিল। ভাগ্যে সেদিন হুজুরের বউ পায়খানা ভাঙার শব্দে এগিয়ে এসেছিল, তা না হলে সেদিনই সৎমায়ের কেল্লাফাতে। তারপর থেকে সৎমা একা একা টিউবওয়েলে যেতে পারত না।
কিন্তু কদিন পর এভাবে থাকা যায় ভয়ে ভয়ে মহিলাটা বাপের বাড়ি গেল কয়েকদিনের জন্য। আর সেই কয়েকদিনে আর কেউ কিছুই দেখল না। সুমনের সৎমা কবিরাজের কাছ থেকে তেল, মাদুলি, পানি পড়া প্রভৃতি নিয়ে কয়েকদিন পর আবার এই বাড়িতে ফিরে এলো। আর কবিরাজের উপর দৃঢ় ভরসায় সব কিছুতে তুচ্ছ জ্ঞান করা শুরু করলো। কিন্তু কথায় আছে, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। একদিন এই নবমাইখানার যুগ্ধ মহিলারা সেই দিন চলে এলো। সুমনের সৎমা এই বাড়িতে এলেও প্রায় মাসখানেক আর কিছুই দেখলেন না। ভাবলেন সব কিছুই স্বাভাবিক হয়ে গিয়েছে। কিন্তু 1 মাস পর থেকে শুরু হলো নতুন উপদ্রব। রাত বেরাতে হঠাৎ করে ঘরের বাইরে গরুর হেঁটে চলার শব্দ পাওয়া গেল। কখনো খুব কাছে কেউ কেউ যেন ফিসফিস করে কিছু বলছে এমন শোনা যেত। মনে হতো এই জানালায় ওর পাশে দাঁড়িয়ে দুজন মানুষ নিজেদের মধ্যে আলাপ করছে। এমনকি সৎমা 2-1 দিন যে কথা শোনার চেষ্টা করলো তাও না। জানালার সাথে কান পেতে থাকলেও কিছু কিছু বুঝতে পারলো না, বরং ফিসফিসি শব্দ শোনা যেত শুধু। এভাবে চলতে চলতে একদিন ঝড়ো বাতাস ছাড়ায় সৎমায়ের গায়ের উপর আম গাছের ডাল ভেঙে পড়তে পড়তে বেঁচে গেল। তারপর একদিন দুপুরবেলা হঠাৎ করে বাড়ির পাশের আম গাছটা কেউ একজন যেন জোরে জোরে ঝাঁপাতে শুরু করলো। সে কি এক ঝাঁকি না সেই ঝাঁকি, না দেখলে কেউ বিশ্বাসই করবে না। যাই হোক, এত কিছু 1 বছর ধরে চলতে লাগলো। একদিন বিকেলে সুমন এলো আমার কাছে, এসে বলল, ও কাকা, মা তো আর আসলো না। আমি ওকে কোনো উত্তর দিতে পারলাম না। শুধু বললাম, তোর বেটা, এত ভাবছিস কেন, মা আসবেনি। ভাবতে আর সুমন যেন একটু আশা খুঁজে পেল। ও চোখ বুক চকচক করে উঠল। তারপর ভৌ দৌড়ে দিয়ে বাড়িতে। সুমন চলে যেতে আমার একটা চিন্তা মাথায় এলো। আচ্ছা, সুমনের মা কি চায়, কেন এমন করছে? আমি জানি ওর উত্তর একমাত্র সুমনের মাই দিতে পারে। মাথার মধ্যে দুষ্ট বুদ্ধি চলে এলো। প্রাণ চেষ্টা করবো বলে স্থির করলাম, কিন্তু কিভাবে? এর আগে একটা কথা বলে রাখি, আমি যখন এসএসসিতে পড়তাম তখন আমার এক বন্ধু সুজন কবিরাজি শিখত। ও আমাকে কয়েকটা কবিরাজের বইও দিয়েছিল। আর সে বইয়ের নিয়ম অনুযায়ী সে বইয়ে কিছু আমলও ছিল। শ্মশান থেকে পয়সা, হার এসব সংগ্রহ করেছিলাম অনেক আগেই, কিন্তু তা ব্যবহার করার সাহস কখনো ওঠেনি। আর আমার মা একদিন সেই সব কবিরাজি বই, ডায়েরি খুঁজে খুঁজে নিষ্ঠুরভাবে পুড়িয়ে দিয়েছিল। আর তা পুড়িয়ে আমার ভালোর জন্যই। সে পোড়ানোর হাত থেকে 2-1টা বই রক্ষা পায়। তেমনই একটা বই নিয়ে আমার আবার পড়া শুরু করলাম। খুব মনোযোগ দিয়ে পড়ে পড়ে করণীয় কাজগুলো লিখে রাখলাম। প্ল্যান সেট করতে অন্তত আরও 2জন দরকার, যারা আমাকে শক্তি দিতে পারবে। অনেক ভেবে চিনতে আমার বাল্যবন্ধু শফিকুল আর জাকিরকে সবকিছু খুলে বললাম। ওরা রাজি হলো। তারপর কিছু আনুষ্ঠানিক প্রয়োজনীয় জিনিস, যেমন সর্ষের আতপ চাল, আগরবাতি, শ্মশানের পৌনে 2 টাকা, মরা মানুষের বিছানার চাদরের টুকরো, সুমনের মায়ের কাপড়ের টুকরো ইত্যাদি সব গোপনে সংগ্রহ করলাম। তারপর এলো কাঙ্ক্ষিত রাত, 13ই জুন 2009, শনিবার, ঘুটঘুটে কালো এক রাত। আমরা কজন রাত 12টা নাগাদ জাকিরের ঘরে বসলাম। সবাই খুব পবিত্র হয়ে মাটিতে প্ল্যানচেট শট আঁকলাম। তারপর বইয়ের নির্দেশনা অনুযায়ী যা যা করতে হবে সবই করলাম। রাত 1টা নাগাদ 3জন মুখোমুখি বসে আছি। আমি প্ল্যানচেটের জন্য কালী ষষ্ঠী মন্ত্র জপ করলাম। তারপর আতপ্পাক মন্ত্র মন্ত্র জপ করতে করতে নাকে তীব্র ঝাঝালো এক গন্ধ পেলাম। তারপর সারা ঘর যেন কাঁপতে থাকলো। আমি আগে ওদের বলেছিলাম কেউ যেন ভয় না পায়, ভয় পেলে নির্ঘাত মৃত্যু। কিন্তু তারপরও আমার ভয় ভয় লাগতে শুরু করলে নিজের দুর্বলতা টের পেলাম। সঙ্গে সঙ্গে জাকিরের হাত ধরে আমার অন্য হাত শ্মশানের হাতটার উপরে। আমি জানি যতক্ষণ আমি দুর্বল না হব ততক্ষণ আমার কিছুই হবে না। একটু জোরে করে নিঃশ্বাস নিয়ে চোখ খুললাম। একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে আমাদের থেকে একটু তফাতে। আমি বললাম, কি? ছায়ামূর্তি হাসতে বলল, কি রে, আমাকে চিনতে পারছি না? আমি তোর ভাবি, আমাকে ডাকতেই তো এসব করিস, তাই না? আমি বললাম, হ্যাঁ। শুনে মা বলল, আমি অনেক সুযোগ খুঁজছিলাম তোর সাথে দেখা করার, কিন্তু সুযোগ পাইনি, আজ পেলাম। আমি বললাম, ভাবি, আসলে তুমি এমন করছো কেন? আর এখনই বা এমন করতেছো কেন? এবার সুমনের মা একটু গর্জন করে উঠে বলল, কেন তুই জানিস না কেন আমি এমন করছিলাম, আর কেনই বা করছি? সুমনের বাপ ওই মেয়ের জন্য আমার গায়ে হাত তুলেছিল, তাই রাগ করে আমি বিষ খেলাম। আর ওই মেয়ে আমি মরতে না মরতেই আমার ঘরে ঢুকেছে। আমার ছোট্ট সওয়ালের সাথে কি খারাপ ব্যবহার নিয়ে করছে।
আমার সালটা না কতই কষ্টে আছে। আমি কিছুতেই ওই মহিলাকে থাকতে দেব না, এমনকি কোনো মহিলাকেই না। দৃঢ় কণ্ঠে সুমনের মা কথাটা বলল। রাগে তার কণ্ঠ থেকে সাপের মতো ফসফস শব্দ হচ্ছে। আমি কিছু একটা বলতে যাব অমনি সুমনের মা বলল, তুই আর এসব করিস না, তোর এসব কিছুই না। আমি এমনিতেই তোর সাথে দেখা করতে এসেছিলাম, একটা সংবাদ দিতে। আমি কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলাম, কিসের সংবাদ? সুমনের মা এবার ফুপাতে ফুপাতে বলল, আমি আমার ঘরে কাউকে থাকতে দেব না, এমনকি দুনিয়াতেও না। ওই মহিলার সময় শেষ হয়ে গিয়েছে, আমি ওকে পানির মধ্যে চুবিয়ে আসছি। এই সব করিস না কখনো। আমি হতবুল লেগে গেলাম। কি সত্যি নাকি? ঘর আবার কাঁপতে শুরু করলো। তারপর আর কিছুই নেই। জাকিরা শফিকুর ভয়ে চুপসে আছে। শফিকুল কি যেন বলতে চেয়েও বলতে পারল না। সুমনের বাড়ি থেকে চেঁচামেচির আওয়াজ আসছে। কি যেন হয়েছে সেখানে। কানা খাড়া করে শোনার চেষ্টা করলাম। যা শুনতে পেলাম তারপর তিনজনই পরস্পর মুখের দিকে তাকিয়ে চুপসে গেলাম। ঘটনার আত্মমিকতায় এত দ্রুত সব ঘটে গেল ভাবতেই পারছি না তখনও।